আজকের গল্প লোকটা, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সোমনাথবাবু সকালবেলায় তার একতলার বারান্দায় বসে কাগজ পড়ছেন। সামনেই মস্ত বাগান, সেখানে খেলা করছে তার 7টা ভয়ঙ্কর কুকুর। কুকুরদের মধ্যে 2টো বক্সার বুলডগ, 2টো ডোবারম্যান, 2টো অ্যালসেশিয়ান, একটা চিশি সরালে। এদের দাপটে কেউ বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে পারে না। তার ওপর গেটে বাহাদুর নামে নেপালি দারোয়ান আছে। তার কোমরে কুকরি, হাতে লাঠি। সদা সতর্ক, সদা তৎপর। সোমনাথবাবু এরকম সুরক্ষিত থাকতেই ভালোবাসেন। তার অনেক টাকা, হিরে জহরত, সোনাদানা। কিন্তু আজ সকালে সোমনাথবাবুকে খুবই অবাক হয়ে যেতে হলো। ঘড়িতে মোটে 7টা বাজে। শীতকাল, সবে রোদের লালচে আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে। ঠিক সেই সময় বাগানের ফটক খুলে বেটে মতো টাক মাথার একটা লোক ঢুকলো। দারোয়ান বা কুকুরদের দিকে ভ্রুক্ষেপও করল না। পাথরকুচি ছড়ানো পথটা দিয়ে সোজা বারান্দার দিকে হেঁটে আসতে লাগলো। আশ্চর্যের বিষয়, দিনের আলোয় স্পষ্ট দেখতে পেয়েও বাহাদুর তাকে বাধা দিল না, এবং কুকুররাও যেমন খেলছিল তেমনই ছোটাছুটি করে খেলতে লাগলো। একটা ঘেউ পর্যন্ত করল না। সোমনাথবাবু অবাক হয়ে চেয়েছিলেন। আশ্চর্য, খুবই আশ্চর্যের ব্যাপার। লোকটার চেহারা ভদ্রলোকের মতোই, মুখখানায় একটা ভালো মানুষও আছে, তবে পোশাকটা একটু কেমন কেমন। মিস্ত্রি বা ফিটাররা যেমন তেলকালি লাগার ভয়ে ওভারঅল পরে, অনেকটা সেরকমই একটা জিনিস লোকটার পরনে। পায়ে এই শীতকালেও গাম্বুট ধরনের জুতো। কারো মাথায় এমন নিখুঁত টাকও সোমনাথবাবু কখনো দেখেননি। লোকটার মাথায় একগাছি চুলও নেই। বারান্দায় উঠে আসতেই সোমনাথবাবু অত্যন্ত কঠোর গলায় বলে উঠলেন, কি চাই? কার হুকুমে এ বাড়িতে ঢুকেছেন? লোকটা জবাবে পাল্টা একটা প্রশ্ন করল, আপনি কি সকালের জলখাবার সমাধা করেছেন? সোমনাথবাবু খুব অবাক হয়ে বললেন, না। তো মানে আপনি কে বলুন তো? লোকটা মুখোমুখি একটা বেতের চেয়ারে ধপ করে বসে পড়ে বলল, আমার খুবই খিদে পেয়েছে, হাতে বিশেষ সময়ও নেই। লোকটার বাঁ কবজিতে একটা অদ্ভুত দর্শন ঘড়ি, বেশ বড় এবং ডায়ালে বেশ জটিল, সব ছোট ছোট ডায়ালও কাটা রয়েছে। সোমনাথবাবু একটা গলা খাকারি দিয়ে রাগটাকে চাপা দেওয়ার চেষ্টা করে বললেন, দেখুন, আপনি একটু বাড়াবাড়ি করে ফেলছেন। অচেনা বাড়িতে ফস করে ঢুকে পড়া মোটেই ভদ্রতার সম্মত নয়। তার উপর বিনা নিমন্ত্রণে খেতে চাইছেন, এটাই বা কেমন কথা? লোকটা অবাক হয়ে বলে, আপনার খিদে পেলে আপনি কি করেন? আমি আমি খিদে পেলে খাই, কিন্তু সেটা আমার নিজের বাড়িতে। আমিও খিদে পেলে খাই। এই বলে লোকটা মিটি মিটি হাসতে লাগলো। সোমনাথবাবু বিরক্ত হয়ে বললেন, আপনি নিজের বাড়িতে গিয়ে খান না? লোকটা হাসি হাসি মুখ করেই বললেন, আমার নিজের বাড়ি একটু দূরে। আমার গাড়িটা খারাপ হয়ে যাওয়ায় এখানে একটু আটকে পড়েছি। সোমনাথবাবু বিরক্তির ভাবটা চেপে রেখে বললেন, আপনি আমার দারোয়ানকে ফাঁকি দিয়ে কুকুরগুলোর চোখ এড়িয়ে কি করে ঢুকলেন সেটাই আমি বুঝতে পারছি না। এ বাড়িতে কোনো লোক কোনো খবর না দিয়ে ঢুকতে পারে না। লোকটা ভালো মানুষের মতো মুখ করে বলল, সে কথা ঠিকই, আপনার দারোয়ান বা কুকুরেরা কেউ খারাপ নয়, ওদের ওপর রাগ করবেন না। আচ্ছা, আপনার কি সকালের দিকে খিদে পায় না? খেতে খেতে বরং 2-4টে কথা বলা যেত। এই বলে লোকটা এমন ছেলে মানুষের মতো সোমনাথবাবুর মুখের দিকে চেয়ে রইল যে সোমনাথবাবু হেসে ফেললেন। তারপর বললেন, আপনি একটু অদ্ভুত আছেন মশাই। আচ্ছা ঠিক আছে, জলখাবার খাওয়াচ্ছি, একটু বসুন। সোমনাথবাবু উঠে ভেতরে এসে রান্নার ঠাকুরকে জলখাবার দিতে বলে বারান্দায় ফিরে এসে স্তম্ভিত হয়ে দেখলেন তার ভয়ঙ্কর 7-7টা কুকুর বারান্দায় উঠে এসে বেটে লোকটার চারধারে একেবারে ভেড়ার মতো শান্ত হয়ে বসে মুখের দিকে চেয়ে আছে, আর লোকটা খুব নিম্নস্বরে তাদের কিছু বলছে। সোমনাথবাবুকে দেখে লোকটা যেন একটু লজ্জা পেয়ে বলল, এই একটু এদের সাথে কথা বললুম আর কি। ওই যে জিমি কুকুরটা, ওর কিন্তু মাঝে মাঝে পেটে ব্যথা হয়, একটু চিকিৎসা করাবেন। আর টমি বলে ওই যে অ্যালসেশিয়ানটা আছে, ও কিন্তু একটু অপ্রকৃতিস্থ, বা সাবধানে থাকবেন। সোমনাথবাবু বিস্ময় কাটিয়ে উঠে যখন কথা বলতে পারলেন, তখন গলায় ভালো করে স্বর ফুটছে না। আপনি ওদের কথা বুঝতে পারেন? ভাবি বা হলো কী করে? লোকটাও যেন একটু অবাক হয়ে বলে, আপনি কুকুর পোষেন অথচ তাদের ভাষা বা মনের ভাব বোঝেন না, এটাই বা কেমন কথা? ওরা তো আপনার কথা দিব্যি বোঝে। 2 পায়ে দাঁড়াতে বললে দাঁড়ায়, পাশের ঘর থেকে খবরের কাগজ নিয়ে আসতে বললে নিয়ে আসে, তাই না? ওরা যা পারে আপনি তা পারেন না কেন?
সোমনাথবাবুকে স্বীকার করতে হলো যে কথাটায় যুক্তি আছে। তারপর বললেন, কিন্তু ভাব করলেন কি করে? ওরা বন্ধু আর শত্রু চিনতে পারে। সোমনাথবাবু আমতা আমতা করে বললেন, কিন্তু বাহাদুর? বাহাদুর তো আমার মতোই মানুষ, তার উপর ভীষণ সাবধানী লোক, তাকে হাত করা তো সোজা নয়। লোকটা মিটিমিটি হেসে বলে, আমি যখন ঢুকছিলাম তখন বাহাদুর হাসি মুখে আমাকে একটা সেলামও করেছিল, শুধু আপনি কেমন যেন আমাকে বন্ধু বলে ভাবতে পারছেন না। সোমনাথবাবু একটু লজ্জা পেয়ে বললেন, মানে যাক গিয়ে, আমার এখন আর কোনো বিরূপ ভাব নেই। আমার কিন্তু খুবই খিদে পেয়েছে। শশব্যস্তে সোমনাথবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা হয়েছে, আসুন। লোকটার সত্যিই খুব খিদে পেয়েছিল। গোগ্রাসে পরোটা আর আলুর চচ্চড়ি খেলো, তারপর গোটা 5 রসগোল্লাও। চা বা কফি খেলো না। খাওয়া শেষ করে উঠে পড়ে ব্যস্ত সমস্ত হয়ে বলল, আর সময় নেই, ঘণ্টাখানেকের মধ্যেই রওনা হতে হবে। সোমনাথবাবু ভদ্রতা করে বললেন, আপনি কোথায় থাকেন? বেশ একটু দূরে। অনেকটা পথ? গাড়িটা কি মেরামত হয়ে গেছে? নইলে আমি আমার ড্রাইভারকে বলে দেখতে পারি, সে গাড়ির কাজ খানিকটা জানে। লোকটা গম্ভীর হয়ে মাথা নাড়ল। এ গাড়ি ঠিক আপনাদের গাড়ি নয়। আচ্ছা চলি। লোকটা চলে যাওয়ার পর সোমনাথবাবু বাহাদুরকে ডেকে পাঠিয়ে বললেন, যে লোকটা একটু আগে এসেছিল তাকে তুই চিনিস? ফস করে ঢুকতে দিলে যে বড়। বাহাদুর তার ছোট চোখ দুটো যথাসম্ভব বড় বড় করে বলল, কেউ তা আসেনি বাবু, আলবাত এসেছিল, তুই তাকে সেলামও করেছিস। বাহাদুর মাথা নেড়ে বলে, না, আমি তো কাউকে সেলাম করিনি, শুধু 7টার সময় আপনি যখন বাড়ি ঢুকলেন তখন আপনাকে সেলাম করেছি। সোমনাথবাবু অবাক হয়ে বললেন, আমি সকালে আজ বাইরেই যাইনি তো ঢুকলুম কখন? ওই বেটি বিচ্ছিরি টেকো লোকটাকে তোর আমি বলে ভুল হলো নাকি? সোমনাথবাবু তার কুকুরদের ডাকলেন এবং একতরফা খুব শাসন করলেন, নেমুখারাম বজ্জাত, তোরা এতকালে ট্রেনিং ভুলে একজন অজ্ঞাত কুলশীলকে বাড়িতে ঢুকতে দিলি, টু শব্দটিও করলি না। কুকুররা খুবই অবোধ বিস্ময়ে চেয়ে রইল। মাসখানেক কেটে গেছে, বেটে লোকটার কথা একরকম ভুলেই গেছেন সোমনাথবাবু। সকালবেলায় তিনি বাগানের গাছগাছালির পরিচর্যা করছিলেন। তার 7টা কুকুর দৌড়ঝাঁপ করছে বাগানে। ফটকে সদা সতর্ক বাহাদুর পাহারা দিচ্ছে। শীতের রোদ সবে তেজি হয়ে উঠতে লেগেছে। একটা মোলায়েম গলা খাঁকারি শুনে সোমনাথবাবু ফিরে তাকে অবাক। সেই লোকটা, মুখে একটু ক্যাবলা হাসি। সোমনাথবাবু লোকটাকে দেখে বিশেষ সন্তুষ্ট হলেন না, কারণ আজও দেখছেন বাহাদুর লোকটাকে আটকায়নি এবং কুকুরেরাও নির্বিকার। সোমনাথবাবু নিরুত্তাপ গলায় বলেন, এই যে কি খবর? আজ্ঞে, খবর শুভ। আজও আমার বড্ড খিদে পেয়েছে। তার মানে আজও কি আপনার গাড়ি খারাপ হয়েছে? হ্যাঁ, দূরের পাল্লায় চলাচল করতে হয়, গাড়ির আর দোষ কি? তা বলে আমার বাড়িটাকে হোটেলখানা বানানো কি উচিত হচ্ছে? আর আপনার গতিবিধিও রীতিমতো সন্দেহজনক। আপনি এলে দারোয়ান ভুল দেখে, কুকুররাও ভুল বোঝে। ব্যাপারটা আমার সুবিধার ঠেকছে না। লোকটা যেন বিশেষ লজ্জিত হয়ে বলে, আমাকে দেখতে হুবহু আপনার মতোই কিনা, ভুল হওয়া স্বাভাবিক। সোমনাথবাবু এ কথা শুনে একেবারে বুর্বক। তার মানে আমাকে দেখতে আপনার মতো? আমি কি বেটে? আমার মাথায় কি টাক আছে? লোকটা ঘন ঘন মাথা নেড়ে বলে, না না, তা নয়, আপনি আমার চেয়ে 8 ইঞ্চি লম্বা, আপনার হাইট 5 ফুট 11 ইঞ্চি, আপনার মাথায় 2,27,325টা চুল আছে, আপনি দেখতেও অনেক সুদর্শন, তবু কোথায় যেন হুবহু মিলও আছে। উত্তেজিত সোমনাথবাবু বেশ ধমকের গলায় বললেন, কোথায় মিল মশাই, কিসের মিল? লোকটা একটা রুমালে টাকটা মুছে নিয়ে বলল, সেটা ভেবে দেখতে হবে, এখন হাতে সময় নেই, আমার বড় খিদে পেয়েছে। সোমনাথবাবু অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, খিদে পেয়েছে তো হোটেলে গেলেই হয়। লোকটা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, আমার কাছে পয়সা নেই যে। পয়সা নেই? এদিকে তো দিব্যি গাড়ি হাঁকিয়ে যাতায়াত করেন, তাহলে পয়সা নেই কেন? লোকটা কাঁচুমাচু মুখে পকেটে হাত দিয়ে একটা কাঠি বের করে বলল, এই জিনিস এখানে চলবে? তার মানে? আমাদের দেশে এইগুলোই হচ্ছে বিনিময় মুদ্রা। এই যে কাঠির মতো জিনিসটা দেখছেন, এটার দাম এখনকার 150 টাকার কাছাকাছি। কিন্তু কে দাম দেবে বলুন? সোমনাথবাবু ভ্রু কুঁচকে বলেন, কাঠি? কাঠি আবার কোথাকার বিনিময় মুদ্রা হলো? এসব তো হেয়ালি ঠেকছে। লোকটা একটু কাতর মুখে বলল, সব কথারই জবাব দেবো, আগে কিছু খেতে দিন, বড্ড খিদে। সোমনাথবাবু রুষ্ট হয়ে বলেন বটে, কিন্তু শেষ অবধি লোকটাকে খাওয়ালেনও। লোকটা যখন গোগ্রাসে পরোটা খাচ্ছে তখন সোমনাথবাবু জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনার নাম বা ঠিকানা কিছুই তো বলেননি, কি নাম আপনার? লোকটা কাঁচুমাচু হয়ে বলল, নামটা শুনবেন? একটু অদ্ভুত নাম কি না?
আমার নাম খ। সোমনাথবাবু চোখ কপালে তুলে বললেন, শুধু খ? এরকম নাম হয় নাকি? আমাদের ওখানে হয়। আর পদবী? খ মানেই নাম আর পদবী। খ হলো নাম আর অ হলো পদবী, দুয়ে মিলেই ওই খ। ও বাবা, এ তো খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সবই ওরকমই। তা আপনার বাড়ি কোথায়? একটু দূরে, 350 আল হবে। আল? আল আবার কি জিনিস? ওটা হলো দূরত্বের মাপ। এরকম মাপের নাম জন্মে শুনিনি মশাই। তা আল মানে কত? মাইলখানেক হবে নাকি? লোকটা হাসলো। একটু বেশি। হাতে সময় থাকলে চলুন না, আমার গাড়িটায় চড়ে আলের মাপটা দেখে আসবেন। না না, থাক। লোকটা অভিমানী মুখে বলে, আপনি বোধহয় আমাকে ঠিক বিশ্বাস করছেন না। আমি কিন্তু ভালো লোক। মাঝে মাঝে খিদে পায় বলে হামলা করি বটে, কিন্তু আমার কোনো বদ মতলব নেই। সোমনাথবাবু লজ্জা পেয়ে বললেন, আরে না না, ঠিক আছে, বলছেন যখন যাচ্ছি। তবে এ সময় আমি একটু ব্যস্ত আছি কি না, বেশি সময় দিতে পারবো না। তাই তবে হবে, চলুন, গাড়িটা পেছনের মাঠে রেখেছি। মাঠে? ও তো ঠিক মাঠ নয়, জলা জায়গা। ওখানে গাড়ি রাখা অসম্ভব। আমার গাড়ি সর্বত্র যেতে পারে, আসুন না, দেখবেন। কৌতূহলী সোমনাথবাবু লোকটার সঙ্গে এসে জলার ধারে পৌঁছে অবাক। কোথাও কিছু নেই। কোথায় আপনার গাড়ি মশাই? বলে পাশে তাকিয়ে দেখেন লোকটাও নেই। সোমনাথবাবু বিস্ময়ে হাঁ হয়ে গেলেন। অবশ্য বিস্ময়ের তখনও অনেক কিছু বাকি ছিল। ফাঁকা মাঠ, লোকটাও হাওয়া দেখে সোমনাথবাবু ফিরবার জন্য সবে পা বাড়িয়েছেন। এমন সময় অদৃশ্য থেকে লোকটা বলে উঠল, আহা, যাবেন না, একটা মিনিট অপেক্ষা করুন। বলতে বলতেই সামনে নৈবেদ্যের আকারে একটা জিনিস ধীরে ধীরে ফুটে উঠতে লাগলো। বেশ বড় জিনিস, একখানা ছোটোখাটো দোতলা বাড়ির সমান। নিচের দিকটা গোল, ওপরের দিকটা সরু। এটা আবার কি জিনিস? নৈবেদ্যের গায়ে পটাং করে একটা চৌকো দরজা খুলে গেল, আর নেমে এলো একখানা সিঁড়ি। লোকটা দরজায় দাঁড়িয়ে হাত জোর করে বলল, আসুন আসুন, আস্তাজ্ঞে হোক। সোমনাথবাবু এমন বিস্মিত হয়েছেন যে কথাই বলতে পারলেন না কিছুক্ষণ। তারপর অস্ফুট গলায় তোতলাতে লাগলেন, ভূত, ভুতুরে। লোকটা মাথা নেড়ে বলে, না মশাই না, ভুতুরে নয়। গাড়িটা অদৃশ্য করে না রাখলে যে লোকের নজরে পড়বে। আসুন, চলে আসুন, কোনো ভয় নেই। সোমনাথবাবু এক পা পিছিয়ে গিয়ে বললেন, ও বাবা, আপনি তো সাংঘাতিক লোক। আমিও ফাঁদে পা দিচ্ছি না, আপনি যান, আমি যাব না। লোকটা করুণ মুখে বলে, কিন্তু আমি তো খারাপ লোক নই সোমনাথবাবু। সোমনাথবাবু সভয়ে লোকটার দিকে চেয়ে বললেন, খারাপ নন, তবে ভয়ঙ্কর। আপনি গ্রহান্তরের লোক। আজ্ঞে, আপনাদের হিসেবে মাত্র 2000 লাইট ইয়ার দূরে আমার গ্রহ, বেশ বড় গ্রহ। আমাদের সূর্যের নাম সোনা। সোনার চারদিকে 1500 ছোট বড় গ্রহ আছে। সবকটা গ্রহই বাসযোগ্য। আপনাদের মতো মোটে একটা গ্রহে প্রাণী নয় সেখানে। সব কটা গ্রহেই নানা প্রাণী আর উদ্ভিদ। কোনো কোনো গ্রহে এখন প্রস্তর যুগ চলছে, কোনোটায় চলছে ডাইনোসরদের যুগ, কোথাও বা সভ্যতা অনেক দূর এগিয়ে গেছে। কোনো গ্রহে ঘোর কলি, কোনোটাতে সত্য, কোনোটাতে ক্রেতা, কোথাও বা দাপর। সে এক ভারী মজার ব্যাপার। বেশি সময় লাগবে না, এ গাড়ি আপনাকে সব দেখিয়ে দেবে। ওরে বাবারে, বলে সোমনাথবাবু প্রাণপণে পাই পাই করে ছুটতে লাগলেন বাড়ির দিকে, কিন্তু পারলেন না। একটা সাঁড়াশির মতো যন্ত্র পট করে এগিয়ে এসে তাকে খপ করে ধরে সাঁ করে তুলে নিল সেই নৈবেদ্যের মধ্যে। তারপর একটা ঝাঁকুনি, আর তারপর একটা দুলনি। সোমনাথবাবুর একটু মূর্ছার মতো হলো। যখন চোখ চাইলেন তখন দেখেন নৈবেদ্যটা এক জায়গায় থেমেছে, দরজা খোলা। লোকটা একগাল হেসে বলল, আসুন, ডাইনোসর দেখবেন না? ওই যে। দরজার কাছে গিয়ে সোমনাথবাবুর আবার মূর্ছা যাওয়ার জোগাড়। ছবিতে যেমন দেখেছেন হুবহু তেমনি দেখতে গোটা 10 ডাইনোসর বিশাল পাহাড়ের মতো চেহারা নিয়ে ঘোরাফেরা করছে। আকাশে উড়ছে বিশাল ট্যারোড্যাকটিল এবং অন্যান্য বিকট পাখি। ভয়ে চোখ বুজলেন সোমনাথ বাবু। আবার দুলনি। এবার যেখানে যান থামলো সেখানে সব চামড়ার গাছের ছালে নেংটি পড়া মানুষ পাথর ঘষে ঘষে অস্ত্র তৈরি করছে। মহাকাশযান দেখে তারা অস্ত্র নিয়ে তেড়ে এলো। 2-4টে তীক্ষ্ণ পাথরের টুকরো এসে লাগলো মহাকাশযানের গায়ে। লোকটা তাড়াতাড়ি দরজা বন্ধ করে তার গাড়ি ছেড়ে দিল। এবারের গ্রহটা রীতিমতো ভালো। দেখা গেল রামচন্দ্র আর লক্ষণ ভাই শিকার করতে বেরিয়েছেন। দুজনেই খুব হাসছেন। রামচন্দ্রকে জোর হাতে প্রণাম করলেন সোমনাথবাবু। রামচন্দ্র বরাভয় দেখে জঙ্গলে ঢুকে পড়লেন। সোমনাথবাবু ঘামতে ঘামতে বললেন, এসব কি সত্যি না স্বপ্ন দেখছি? সব সত্যি।
আরও আছে, আমি আর দেখব না, যথেষ্ট হয়েছে মশাই, পায়ে পড়ি, বাড়িতে ফিরিয়ে দিয়ে আসুন। লোকটা বিনীতভাবে বলল, যে আজ্ঞে। মাঝে মাঝে বেড়াতে আসবেন, আরও কত কি দেখার আছে। মহাকাশযানটা ফের শূন্যে উঠল, সেই দুলনি। কিছুক্ষণ পর জলার মাঠে নেমে পড়তে সোমনাথবাবু প্রায় লাফ দিয়ে বেরিয়ে এলেন। লোকটা পেছন থেকে চেঁচিয়ে বলল, দাদা, একটু মনে রাখবেন আমাকে, মাঝে মাঝে বিপদে পড়ে এসে পড়লে পরোটা টরোটা যেন পাই। হবে হবে। বলতে বলতে সোমনাথবাবু বাড়ির দিকে ছুটতে লাগলেন।